আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের গল্পে আমরা দেখতে চলেছি যে ভবিষ্যৎবাণী বা রাশিফল গণনা করতে গিয়ে একদল ছেলেমেয়ে কি ভয়ঙ্কর বিপদে পড়েছিল যখন তাদের রাশিফল তাদের চোখের সামনে সত্য হয়ে যেতে থাকে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে 7 জনের একদল বন্ধুর গ্রুপ জঙ্গলের ভেতরে একটা বাড়ি ভাড়া নিয়েছিল পার্টি করার জন্য, কারণ তাদের মধ্যে লিসা নামের একজন মেয়ের ছিল আজকে জন্মদিন। তারা 7 জন সেখানে অনেক মজা করতে থাকে। একে অপরের সাথে গল্প করতে করতে তারা জানতে পারে যে তাদের বান্ধবী জেনি এবং বন্ধু জনি, যারা কিনা একে অপরের সাথে বিগত 2 বছর হলো সম্পর্কে জড়িয়েছিল, তাদের নাকি সম্প্রতি ব্রেকআপ হয়ে গেছে। কথাটা জানাজানি হয়ে যাওয়ার সাথে সাথে জনি বিব্রত হয়ে পাশের একটা ঘরে চলে যায়, যেখানে আবার জনিকে সঙ্গ দেওয়ার জন্য তাদেরই বন্ধুর একজন মার্লিন সেখানে চলে যায়। মার্লিন তাদের ব্রেকআপের কথা শুনে অনেক কষ্ট পায়, কারণ তারা সবাই চাইতো জেনি এবং জনি দুজনেই যেন একসাথে থাকে। তো যাই হোক, সেখানে পার্টি করতে করতে তাদের বিয়ার শেষ হয়ে যায়। তাই তারা এই ঘরের বিভিন্ন জায়গাতে বিয়ার খোঁজার চেষ্টা করে, কারণ সাধারণত এমন বাংলো বাড়িতে কোনায় কোনায় অ্যালকোহল কোথাও না কোথাও পড়ে থাকে। কিন্তু বিয়ার খুঁজতে গিয়ে তারা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা দরজা খুঁজে পায়, যেটা কিনা তালাবদ্ধ ছিল। কিন্তু তারা তালা ভেঙে আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ে। আর অদ্ভুতভাবে এই ঘরে কোনো বিয়ার তো তারা পায় না, বরং এখানে জ্যোতির্বিদ্যার চর্চার বিভিন্ন ধরনের প্রাচীন যন্ত্রপাতি খুঁজে পায়, যেগুলো তারা দেখে অনেক অবাক হয়েছিল, কারণ আধুনিক সময়ে এসব কিছুর ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু খুঁজতে খুঁজতে মার্লিন সেখানে একটা প্রাচীন বই খুঁজে পায়। বইটা অনেক অদ্ভুত ছিল, যেটা সকল বন্ধুদেরকে দেখানোর ফলে জেনি বলে ওঠে যে এই বইটা আসলে রাশিয়ান গণনা করার একটা বই। এটাকে তারা ট্যারোট বুক বলতো। এই বইয়ের ভেতরে কিছু ভয়ঙ্কর চিত্রায়িত কার্ডও ছিল, যেগুলোর মাধ্যমে যে কোনো মানুষের রাশিফল গণনা করা যেত। আর জেনি ছোটবেলায় রাশিফল গণনা করার ব্যাপারে অনেক আগ্রহী ছিল বলে সেই সব ব্যাপারে বেশ অভিজ্ঞ ছিল। তো যাই হোক, তারা সিদ্ধান্ত নেয় যে এই বইয়ের মাধ্যমে তারা আজকে নিজেদের রাশিফল গণনা করবে। তারা আসলে নিজেদের ভবিষ্যৎ দেখতে চাচ্ছিল। যেহেতু জেনি এই কাজটা করতে পারত, তাই তারা সবাই অনুরোধ করে জেনিকে রাজি করিয়ে ফেলে। আর এখন তারা এই ঘরের সকল লাইটসগুলো বন্ধ করে দিয়ে মোমবাতি জ্বালিয়ে রাশিফল গণনার কাজ শুরু করে দেয়। কিন্তু তখনই এই বদ্ধ ঘরের ভেতরে তীব্র বাতাস বয়ে যায়। জেনি সবাইকে বলে যে আমাদের এই কাজটা করা হয়তো ঠিক হচ্ছে না, মনে হচ্ছে কেউ আমাদের সতর্ক করে দিচ্ছে। কিন্তু লিসা নামের সেই মেয়েটা আজকে যার জন্মদিন ছিল, তার অনুরোধে বাধ্য হয়ে জেনি সর্বপ্রথম তারই রাশিফল গণনা করতে থাকে। জেনি লিসার জন্ম তারিখ শুনে বলে দেয় যে তার রাশি হলো লিব্রা তথা তুলা রাশি, আর এই রাশির সাইন ছিল একটা ডাইনি। আর রাশিফল মোতাবেক সে খুব শীঘ্রই সফল হতে চলেছে, তবে সফলতার সিঁড়ি থেকে সাবধানে উঠতে হবে, কারণ অসাবধান হলে সে মুখ থুবড়ে পড়ে যেতে পারে। তো যাই হোক, এরপর রাশিফল গণনা করতে আসে ম্যাডি নামের একটা মেয়ে, যে ছিল মেষ রাশির জাতিকা। আর রাশিফল মোতাবেক সে উত্তেজিত হলে সিদ্ধান্তহীনতায় ভোগে, আর তার রাশির সাইন ছিল ঝুলন্ত মানব বা হ্যাং। এছাড়াও তাকে জীবনের টেকনোলজিক্যাল ফেইলের জন্য তাকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। এরপর আসে অ্যামিলি, যার রাশি ছিল কন্যা, আর তার সাইন ছিল একজন জাদুকরের। আর রাশিফল মোতাবেক সে বুদ্ধিমতী এবং ধৈর্যশীল, কিন্তু জীবনে চলার পথে তাকে জাদুকরের জাদুর মতো ধোকায় পড়তে হতে পারে। তো যাই হোক, এরপর মার্লিন চলে আসে, যে ছিল বৃষ রাশির জাতক, আর তার সাইন ছিল একটা জোকারের। তাছাড়াও রাশিফল মোতাবেক সে খুবই সাদাসিধা এবং বোকা প্রকৃতির মানুষ। বিপদের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়া তার প্রকৃতিগত স্বভাব, তবে বন্ধুদের বিপদ আপদে সেই সবার আগে হাজির হয়। কথাটা শুনে মার্লিন অনেক খুশি হয়ে যায়। আর এরপর ভাগ্য গণনা করতে আসে মার্কো, যে ছিল মকর রাশির জাতক, আর তার সাইন ছিল ডেভিলের। রাশিফল অনুযায়ী তার আর্থিক অবস্থা শীঘ্রই ভালো হতে চলেছিল। সে সবাইকে মন থেকে ভালোবাসতে পারত, তবে জীবনে চলার পথে তাকে সবসময় সঠিক লাইনে থাকতে হবে, কারণ ভুল লাইনে চলে গেলে তার ক্ষতি হতে পারে। এরপর জেনির কাছে ভাগ্য গণনা করতে আসে তার এক্স বয়ফ্রেন্ড জনি। জেনি খুব স্বাভাবিকভাবে তার ভাগ্য গণনা করে জানতে পারে যে জনি সিংহ রাশির জাতক ছিল। সে সবসময় নিজের মন মতো করে চলতে পছন্দ করত, তবে অন্য কারো কথা বিশ্বাস করত না। তবে তার এমন ডোন্ট কেয়ার অ্যাটিটিউডের জন্য ভবিষ্যতে তার জন্য বিপদ অপেক্ষা করছে। আর জনির সাইন ছিল ফায়ার ডেভিল। তো কথাগুলো শুনে জেনি বেশ রেগে যায়, আর জেনিকে বলে যে এতই যখন ভাগ্য গণনা করতে পারো, তাহলে নিজের ভাগ্যটা গণনা করে দেখাও। তাই এখন ফাইনালি জেনি নিজের ভাগ্য গণনা করতে গিয়ে দেখে যে তার সাইন হলো মৃত্যু দেবতা, আর সে ছিল ধনুক রাশির জাতিকা। ভাগ্য গণনা করে সে জানতে পারে যে জীবনের প্রেমের অর্থই আসলে মৃত্যু। তো যাই হোক, এসব কিছু করতে করতেই তারা সেদিন রাত কাটিয়ে দেয়। আর পরদিন সকালে তারা সবাই একসাথে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু পথিমধ্যে তারা যখন গাড়িতে পেট্রোল ভরার জন্য একটা স্টেশনে থেমেছিল, সেখানেই সৌভাগ্যবশত মার্কো একটা লটারিতে $700 পুরস্কার পেয়ে যায়। তারা সবাই প্রচণ্ড খুশি হয়ে যে যার বাড়িতে ফিরে যায়।
কিন্তু সেদিন রাতের বেলা লিসা তার জন্মদিনে একটি পার্টি সম্পর্কে তার বান্ধবী অ্যামিলির সাথে অনেক রাত অবধি ফোনে গল্প করছিল। কিন্তু তখনই সেখানে হঠাৎ করে দরজার বাইরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। লিসা দরজা খুলে দেখতে পায় যে তার ছাদে ওঠা সেই মইটা নিচে পড়ে গেছে। তাই সে তার বান্ধবীর কলটা কেটে দিয়ে মইটা উপরে তুলে দেয়, আর তারপর ঘরে এসে আবারও তার বান্ধবীর সাথে গল্প করতে থাকে। কিন্তু আবারও সেই মইটা নিচে পড়ে যায়। এবার অ্যামিলি তার বান্ধবীকে কিছুক্ষণ পরে কল করবে বলে বাইরে বেরিয়ে আসে। সে মনে করছিল যে তার হোস্টেলের বন্ধুরা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছে, তাই সে হাসতে হাসতে মইয়ে উপরে উঠে যায়। লিসা বেশ ভয়ে নিচে একবার দেখে, তারপর চিলেকোঠাতে এসে দেখতে পায় তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার সামনে সেই ডাইনির ছবিওয়ালা কার্ডটাও পড়ে রয়েছে। আর তখনই সেই কার্ডে ডাইনিটা তার উপরে হামলা করে দেয়, যার ফলে সোজা নিচে পড়ে যায় লিসা। বেচারি প্রচণ্ড আঘাত পেয়ে নিজের জায়গা থেকে নড়তেও পারছিল না। আর এই সুযোগে চিলেকোঠা থেকে সে ডাইনি ছাদে ওঠার ওই মই দিয়ে আঘাত করতে করতে লিসাকে সেখানেই মেরে ফেলে। পরদিন সকালবেলা বন্ধু বান্ধবীরা যখন লিসার খবর জানতে পারে, তখন তারা সবাই প্রচণ্ড কষ্ট পায়। তারা কেউ বিশ্বাসই করতে পারছিল না যে তাদের বান্ধবী মারা গেছে। কিন্তু ব্যাপারটা জাস্ট একটা দুর্ঘটনা মনে করে তারা সেদিনের মতো নিজেদের বাড়িতে চলে যেতে থাকে। শুধু অ্যামিলি রয়ে যায় জেনির কাছে, কারণ সে অ্যালিসার মৃত্যুতে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কাল সারা রাত তারা ফোন কলে গল্প করেছে, আর আজকে তার বান্ধবী নেই। যাই হোক, এদিকে সবাই নিজেদের বাড়িতে পৌঁছে গেলেও মার্কো হেঁটে হেঁটে যখন নিজের বাড়িতে যাচ্ছিল, তখনই তার পিছু নেয় তার রাশির সাইন দেওয়া ভয়ঙ্কর ডেভিল। কিন্তু এইসব কিছু ইগনোর করে মার্কো রেল স্টেশনে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে রাতের শেষ ট্রেন অলরেডি চলে গিয়েছিল, তাই সম্পূর্ণ স্টেশন ফাঁকা পড়েছিল। আর তখনই স্টেশনের চারদিকে লাইট বন্ধ হতে হতে সেই ডেভিল মার্কোর উপরে হামলা করে দেয়। মার্কো প্রাণ বাঁচানোর জন্য রেস্ট্রিকশন এরিয়াতে প্রবেশ করে, আর সেখানে সে নিজের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার একটা খবরের কাগজ পড়ে থাকতে দেখে। আর মনে পড়ে যায় যে এই ডেভিল তার রাশির সাইন ছিল। সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু ততক্ষণে সেই ডেভিল মার্কোকে মারার জন্য ভয় দেখিয়ে একটা ভুল লাইনে ফেলে দেয়। আর সেই লাইনে আসা একটা ট্রেনের আঘাতে মার্কো সেখানেই মৃত্যুবরণ করে। আর এই ঘটনায় বাকি বন্ধুরা রীতিমতো স্তব্ধ হয়ে যায়, কারণ পরপর 2 দিনে তারা 2 জন বন্ধুকে হারিয়ে ফেলেছে। আর যথারীতি পুলিশ এসব খবর পাওয়ার পর এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়। কিন্তু তারা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেও এই দুর্ঘটনার কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তাই বাকি বন্ধুবান্ধবীরা এখন এক জায়গাতে বসে আলোচনা করতে থাকে যে আসলে তাদের সাথে হচ্ছেটা কি। এদের মাঝে মার্লিন তো মনে করেছিল যে তাদের বন্ধুদের মাঝে কেউ হয়তো তাদেরকে এভাবে মেরে ফেলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সবাই বুঝতে পারে যে কাজটা তাদের কোনো বন্ধুর নয়, কারণ জেনি তার 2 বন্ধুবান্ধবীর মৃত্যুর মাঝে কিছু একটা কমন প্যাটার্ন খুঁজে পায়। যেমন লিসার রাশিফলে ছিল যে তার সফলতার সিঁড়ি ওঠার সময় তাকে সাবধানে উঠতে হবে, নয়তো সে মুখ থুবড়ে পড়বে। আর লিসা কিন্তু ময়ের সিঁড়ির সামনে মুখ থুবড়ে মরে পড়েছিল। এসব মার্কো রাশিফল অনুযায়ী তার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার কথা ছিল, আর সে $700 লটারিও জিতেছিল। শুধু তাই নয়, রাশিফল অনুযায়ী ভুল লাইনে চলে গেলে তার বিপদ হতে পারে বলা ছিল, আর সে ভুলবশত একটা ভুল রেল লাইনে যাওয়ার কারণেই কিন্তু তার মৃত্যুবরণ হয়েছে। জেনি বুঝতে পারে যে কোনো না কোনোভাবে তাদের রাশিফল গণনা করার কারণে এসব কিছু হচ্ছে। তারা সবাই ব্যাপারটার সাথে রিলেট করতে পারলেও জনি একাই তাদেরকে বলতে থাকে যে দেখো, আমাদের অন্য কিছু ভাবা উচিত। এসব আজগুবি জিনিস নিয়ে পড়ে থাকলে আমরা কখনোই আমাদের বন্ধুর মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারবো না। কিন্তু বাকি বন্ধুরা সবাই জেনির কথা বিশ্বাস করে ফেলেছিল, তাই তারা সাহায্যের জন্য অনলাইনে ঘাটাঘাটি করে অ্যালমা নামের একজন মহিলার খোঁজ পেয়ে যায়, যিনি এসব জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিলেন। কিন্তু সেখানে দেয়া কোনো নাম্বারে যোগাযোগ করলে তারা নাম্বারটা বন্ধ দেখতে পায়। তাই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই মহিলার ঠিকানায় যাওয়ার জন্য। যথারীতি তারা সবাই 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু এমন অবস্থাতেও জনি বারবার তাদেরকে বলছিল যে দেখো, আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত, আমাদের পুলিশকে সাহায্য করা উচিত। কিন্তু বাকি বন্ধুরা তার কোনো কথা না শুনে এই ভাঙাচোরা বাড়ির মহিলাটাকে নিজেদের বিপদ আপদের সকল কথা বলে দেয়, যে আমরা নিজেদের ভাগ্য গণনা করেছিলাম বলে আমাদের 2 বন্ধু মারা গেছে। তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে হয়তো আমরাও মারা যাব। তো কথাগুলো শুনে মহিলাটা তাদেরকে ভিতরে নিয়ে যায়। মহিলাটা তাদের কাছ থেকে আগে সব কিছু শুনে নেয়, যে তারা কোন বই খুঁজে পেয়েছিল, সেখানে কোনো কার্ড ছিল কিনা, আর সেই কার্ডে কোনো ছবি ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। আর যথারীতি তারা বলে দেয় যে হ্যাঁ, তারা একটা কাঠের বই পেয়েছিল, সেখানে কার্ডও ছিল, আর কার্ডের ভিতরে ভয়ঙ্কর সব ছবিও আঁকানো ছিল। এই ব্যাপারগুলো জানতে পেরে বৃদ্ধ মহিলাটা বুঝে যায় যে এই ছেলে মেয়েগুলো খুব বড় একটা বিপদে পড়ে গেছে। তাই সে তাদেরকে ব্যাপারটা খুলে বলতে থাকে যে 1991 সালে মেক্সিকো সিটিতে একটা বিয়েবাড়ির 6 জন লোক নিজেদের রাশিফল গণনা করেছিল, আর তার মাত্র 48 ঘন্টা পরে তারা 6 জন রহস্যময়ভাবে মারা গিয়েছিল।
শুধু তাই নয়, 1969 সালে মেক্সিকোতে এভাবে আরও 8 জন মানুষ রহস্যময়ভাবে মারা গিয়েছিল। আর শেষবার তাদেরকে যখন জীবিত দেখা গিয়েছিল তখন তারা একটা পিকনিকে নিজেদের রাশিফল পড়ছিল। এছাড়া 1979 সালে লন্ডন শহরে 7 জন বন্ধুবান্ধবী মিলে একটা হাইকিংয়ে বেরিয়েছিল, আর তারাও নিজেদের রাশিফল গণনা করেছিল বলে 6 জনই মাত্র 2 দিনের মধ্যে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তবে সৌভাগ্যবশত একজন সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল, আর সেই একজনই ছিল এই এলমা নামের মহিলাটা। কথাগুলো শুনে এখানে আসা বন্ধুরা সবাই অবাক হয়ে গেলেও জনির কাছে এখনও এসব কিছু আজগুবি গল্প বলে মনে হচ্ছিল। যেটা দেখে এলমা তাদেরকে বলতে থাকে যে আমি বেঁচে যাওয়ার পর থেকে এটা খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে শুধু আমিই কেন বেঁচে গেলাম। আর এই রহস্যময় বইয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে আমি জানতে পারি যে 1798 সালে হাঙ্গেরিতে বসবাস করা একটা রাজ পরিবারের জ্যোতিষী ছিল একজন কৃষক মহিলা, যে কিনা খুবই নিখুঁতভাবে ভাগ্য গণনা করতে পারত। তো হাঙ্গেরি সেই রাজ পরিবারে পুত্রবধূ যখন গর্ভবতী হয়ে যায় তখন সেই কৃষক মহিলা তার ভাগ্য গণনা করে জানিয়েছিল যে এই রাজবাড়ির বউ রাজপুত্রকে জন্ম দিতে গিয়ে বাচ্চাসহ মারা যাবে। যেই কথা শুনে রাজা তাকে অনেক ফোর্স করতে থাকে ভবিষ্যৎবাণী পরিবর্তন করার জন্য, কিন্তু সেই মহিলা তাদেরকে বলে যে তাকদীরের লেখা কখনো পরিবর্তন করা যায় না। যে কারণে রাজা সেই মহিলাকে কালো জাদু করার অপবাদ দিয়ে তার বাচ্চা মেয়েটাকে সহ এই গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ কয়েকদিন পরে যখন পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে বাচ্চাটা সহ রাজার স্ত্রী মারা যায় তখন রাগের বশবর্তী হয়ে রাজা সেই জ্যোতিষী মহিলাটার বাচ্চা মেয়েটাকেও ফাঁসি দিয়ে মেরে ফেলে। আর এই ঘটনার পরে মহিলাটা নিজের সন্তান হারিয়ে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে কালো জাদুর চর্চা শুরু করতে থাকে। সে নিজেকে মেরে নিজের আত্মাকে এই রাশিফলের বইয়ের মধ্যে কায়েদ করে রেখেছিল, আর মৃত্যুর আগে সে রাজবংশের সকলের ভবিষ্যৎবাণী করেছিল, যার ফলে সম্পূর্ণ রাজবংশটাই নির্মমভাবে মৃত্যুবরণ করে ধ্বংস হয়ে যায়। তারপর থেকে এই বইয়ের মাধ্যমে যারাই ভবিষ্যৎবাণী করেছে তারা সবাই মারা গেছে। আমি শুনেছিলাম যে 15 বছর আগে ওই বইটাকে কেউ একজন আমেরিকার একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু বইটা আমি খুঁজে পাইনি। তোমরা যদি জলদি বইটা আমার কাছে আনতে পারো তাহলে আমরা বইটা ধ্বংস করে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। কথাটা শুনে বন্ধুরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে, কিন্তু প্রতিমধ্যে তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আর আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে যে সেই ঝুলন্ত মানব তাদের উপরে হামলা করে দিয়েছে, যেটা থেকে ম্যাডি বুঝতে পারে যে এবার তার পালা। আর তার রাশিফল মোতাবেক সে বিপদে পড়ার কারণে প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় পড়ে। আর সে তার বন্ধুদের কোনো কথা না শুনে দৌড়ে যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন জেনি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ম্যাডি কিছু না বুঝেই দৌড়াতে থাকে। কিন্তু ততক্ষণে সেই ঝুলন্ত মানব ম্যাডির পেছনে পড়ে গিয়েছিল। আর যা হওয়ার তাই হয়, এই রাক্ষসটা ম্যাডির গলায় দড়ি দিয়ে তাকে এই ব্রিজের মাঝে ঝুলিয়ে মেরে ফেলে। আর এসব কিছু দেখে বেঁচে থাকা তার 4 বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু তখনই রাশিফল মোতাবেক মার্লিন বিপদের সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, কারণ সে বলে যে দেখেছো আমরা একসাথে থাকলেও বাঁচতে পারবো না, এর থেকে ভালো আমি নিজের বাড়িতে গিয়ে নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে নিব। আর এটাই ছিল তার নেওয়া সবথেকে বড় ভুল সিদ্ধান্ত, কারণ সে যখন বাড়িতে যাচ্ছিল তখনই তার পেছনে তার রাশির সাইন সেই জোকার তার পিছু নেয়। মার্লিন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে তার হোস্টেলের ভিতরে ঢুকে যায়, কিন্তু সেই জোকার তখনও তার পিছু ছাড়ে না। জোকারটা আস্তে আস্তে লিফট ভেঙে তার উপরে হামলা করে দেয়। এদিকে বাকি 3 বন্ধু সেই পুরনো বাড়িতে পৌঁছে গিয়েছিল। তারা ইন্টারনেটে দেখে এই বইটা নষ্ট করার জন্য একটা উপায় খুঁজে পায়, যেটা হচ্ছে কাঠগুলোকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া। তাই যথারীতি তারা কাঠগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে আগুন ওই কাঠগুলোকে পোড়াতে পারছিল না। তাই তারা আবারও সাহায্যের জন্য এলমা নামে সেই মহিলাটাকে এখানে ডেকে পাঠায়। আর কিছুক্ষণের মধ্যে এলমা নিজের যন্ত্রপাতি নিয়ে বাড়িতে হাজির হয়, আর সে নিজের মতো করে জ্যোতির্বিদ্যা প্রয়োগ করে সেই বইয়ে আটকে থাকা কৃষক মহিলার আত্মার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই মহিলা সশরীরে এখানে এসে হাজির হয়ে যায়। কিন্তু এলমা কিছু করার আগেই সেই জাদুকর মহিলার আত্মা এলমার রাশিফল পড়ে ফেলে, যার ফলে চোখের পলকে এলমা সেখানে মারা যায়। আর এটা দেখে সেখানে থাকা 3 বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত এমিলি আলাদা হয়ে যায়। আর সে পৌঁছে যায় একটা জাদুকরের স্টেজে। স্টেজটা সেই 17 শতকের পুরনো আমলের ছিল। যেহেতু তার রাশির সাইন ছিল একজন জাদুকর, তাই এমিলি বারবার সে জাদুকরের ধোকায় পড়ে যায়। আর এক পর্যায়ে সে জাদুকর এমিলিকে একটা বক্সে বন্দি করে, তাকে কড়া দিয়ে 2 ভাগে জ্যান্ত কেটে ফেলে। এদিকে জনি এবং জেনি হাল ছেড়ে দিয়েছিল। তারা ভেবেছিল যে তারা হয়তো জন্মগত অভিশপ্ত, কারণ ততক্ষণে মৃত্যুদূত হামলা করেছিল জেনির উপরে, আর সেই ফায়ার ডেভিল হামলা করেছিল জনের উপরে। কিন্তু এমন অবস্থাতেও জেনির মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে বলে যে এই বই দিয়ে যার রাশিফল পড়া হয় সে যদি অভিশপ্ত হয়ে যায় তাহলে আমি ওই জাদুকর মহিলার রাশিফল পড়ে ফেলবো, তাহলে সে নিজে অভিশপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। তো যে ভাবা সেই কাজ, জেনি কোনো রকম সেই জ্যোতির্বিদ্যা মহিলার রাশিফল পড়ে নেয়, যার ফলে সেই মহিলাটার আত্মা তাদের উপরে হামলা করতে আসলেও তার রাশির সাইন ছিল মৃত্যুদূত,
তাই সেই মহিলাটা নিজের চোখের সামনে সেখানে ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে যায়, আর সেই অভিশপ্ত বইটাও সেখানে পুড়ে ছাই হয়ে যায়। তো ফাইনালি এত যুদ্ধের পরে জেনি আর জনি প্রাণে বেঁচে যায়। তাদের মাঝে আবারও নতুন করে ভালোবাসার জন্ম নেয়। আর এভাবে গল্প করতে করতে তারা যখন বাড়িতে যাচ্ছিল, তখনই একটা গাড়িতে করে মার্লিন এসে হাজির হয় তাদেরকে বাঁচানোর জন্য। তারা তো মার্লিনকে জ্যান্ত দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আসলে রাশিফল অনুযায়ী বন্ধুদের বিপদে মার্লিন সবার আগে হাজির হবে বলে বলা হয়েছিল। সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে গিয়েছিল আর বন্ধুদেরকে বাঁচাতে এখানে হাজির হয়েছিল। আর এই ঘটনার সাথে সাথে আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়। যাই হোক, গল্পটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।